তো আরবিসি স্ট্রাকচারে প্রথমত আছে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম আর সেল মেমব্রেনে সাধারণত এখানে যেসব দেখা যাচ্ছে সেগুলোই আছে, যেখানে 50% অফ প্রোটিন আছে, 20% ফসফোলিপিড, 20% কোলেস্টেরল আর 10% কার্বোহাইড্রেট আছে। আর কার্বোহাইড্রেট দিয়ে যেসব থাকে সেল মেমব্রেনে সেগুলিকে গ্লাইকোলিস বলে। তো এখানে আগানো যায়। এটা হিমোগ্লোবিনের স্ট্রাকচার। হিমোগ্লোবিনে 4টা সাব ইউনিট হবে এখানে। এর ভিতরে হিমোগ্লোবিনের মেইন পার্ট দুইটা, একটা হলো যে হিম পোর্শন আর একটা হলো যে গ্লোবিন পোর্শন। হিম পোর্শনে আছে প্রোটোফাইরিন 9 আর আয়রন বা ফেরাস আয়ন। তো হিমোগ্লোবিনের তিন ধরনের টাইপ আছে। হিমোগ্লোবিন A1, দুইটা আলফা আর দুইটা বিটা চেন গ্লোবিনে থাকলে সেটা A1, আর যদি গ্লোবিনের চেনের ভিতরে দুইটা আলফা হয় আর দুইটা ডেল্টা হয় সেক্ষেত্রে সেটা A2, আর দুইটা যদি আলফা আর দুইটা গামা চেন হয় গ্লোবিনের সেক্ষেত্রে সেটা হয় হিমোগ্লোবিন F। এক্ষেত্রে নোটিস রাখতে হবে হিমোগ্লোবিনের ক্ষেত্রে কিন্তু দুইটা আলফা চেন অফ গ্লোবিন মাস্ট, এটা সব ক্ষেত্রেই থাকবে, যেখানেও আছে এখানেও আছে। বিটা হইলে A1, ডেল্টা হইলে A2, আর যদি গামা হয় তাহলে F। এখানে জেনেসিস অফ আরবিসি বা এরিথ্রোপোয়েসিস নিয়ে বলা আছে। এখানে প্রথমে এরিথ্রোব্লাস্ট আছে, বেসোফিল এরিথ্রোব্লাস্ট আছে, এরপরে হয় পলিক্রোমাটোফিল এরিথ্রোব্লাস্ট, তারপরে অর্থোক্রোমাটিক এরিথ্রোব্লাস্ট, এরপরে রেটিকুলোসাইট, এরপরে এরিথ্রোসাইট। এটা সিরিয়ালে মনে রাখার জন্য PB4 অথবা PB পরে কিছু একটা দিয়ে মনে রাখা যায়। তো প্রথমে যদি আমরা দেখি যে প্রো এরিথ্রোব্লাস্ট যেটা আছে সেখানে কোনো হিমোগ্লোবিন থাকবে না, আর নিউক্লিওলি অর্থাৎ মানে নিউক্লিওলাস যেটাকে বলি আমরা সিঙ্গেলে মানে সিঙ্গুলারে, প্লুরাল হলো যে নিউক্লিওলি, তো সেটা থাকবে না। বেসিফিল এরিথ্রোব্লাস্টে এটা নর্মাল আর্লি নর্মোব্লাস্ট নিয়ে আমরা একটু পরে বলছি। এখানে মানে নিউক্লিওলাসটা আমরা নিউক্লিওলাস বলবো একটু বোঝার সুবিধার্থে। নিউক্লিওলাসটা চলে যাবে আর এক্ষেত্রে মাইটোসিস দেখা যাবে। সাইটোপ্লাজম ডিপ ব্লু বা বেসিক রং ধারণ করে, আর এখানে শুরুতে হালকা হালকা হিমোগ্লোবিন অ্যাপিয়ার হওয়া শুরু করে। পলিক্রোমাটোফিল এরিথ্রোব্লাস্টে নিউক্লিয়াসটা ছোট হয়ে যাবে, কোর্স ক্রোমাটিন বা ক্রোমাটিন গড়ির দলা পাকিয়ে যাবে, এরপরে হিমোগ্লোবিন যেটা আছে সেটা ইনক্রিজ হবে। এখানে বলে রাখা ভালো হিমোগ্লোবিন প্রোডাকশন শুরু হয়েছে কিন্তু বেসোফিলিক এরিথ্রোব্লাস্টে, আর পলিক্রোমাটোফিল এরিথ্রোব্লাস্টে ক্রোমাটিনের দলা পাকানো শুরু হয়েছে এবং হিমোগ্লোবিনের সংখ্যাটা বেড়েছে। এরপরে অর্থোক্রোমাটিক এরিথ্রোব্লাস্ট, এখানে মানে এটার আরেকটা নাম হলো যে নর্মোব্লাস্ট, যেখানে নিউক্লিয়াসটা স্মল আর নিউক্লিয়ার লাইসিস আর ব্রেকডাউন ঘটে। রেটিকুলোসাইটে রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা আছে সেটা সিনথেসাইজ হতে থাকে যাতে হিমোগ্লোবিন তৈরি হতে থাকে। এই ক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ শক্তি প্রয়োজন হয়, এই জন্য কিছু মাইটোকন্ড্রিয়া থাকে। এটাই মূলত ইয়াং আরবিসি, অর্থাৎ এটা কিন্তু মূলত অক্সিজেন পরিবহন করতে পারে যদিও হিমোগ্লোবিনের সংখ্যাটা মাত্র 34%। এরপরে হয় এরিথ্রোসাইট বা পূর্ণাঙ্গ একটা লোহিত রক্তকণিকা। এখন আমরা দেখি রেড ব্লাড সেলের যে লাইসিস সেটা কোথায় হয়, সেটা মূলত হয় যকৃতে। তো প্রথমে রেড ব্লাড সেলে আমরা জেনেছি প্রথমে হিম আর গ্লোবিন দুইটা পোর্শন আছে হিমোগ্লোবিনের। তো গ্লোবিন অংশটা এখানে অ্যামিনো অ্যাসিড হয়ে যায়, অ্যামিনো অ্যাসিড থেকে পরবর্তীতে প্রোটিন সিনথেসিসের জন্য আবার পরবর্তীতে ইউজ করা হবে। হিমের ভিতরে আমরা শুরুর দিকে স্লাইডে পড়েছি হিমের দুইটা অংশ রয়েছে, প্রোটোপরফাইরিন 9 আর ফেরাস আয়ন। তো এখানে ফেরাস আয়নটা নিয়ে প্রথমে পড়ি। ফেরাস আয়নটা ট্রান্সফেরিন প্রোটিনের মাধ্যমে যকৃতে জমা হয় ফেরিটিন হিসাবে সঞ্চিত হয়, এরপরে আবার ট্রান্সফেরিনের মাধ্যমে সেটা বোনসে চলে যায় যখন এরিথ্রোপোয়েসিসের প্রয়োজন হয়। এরপরে প্রোটোপরফাইরিন 9 যেটা আছে সেটা প্রথমে সবুজ কালারের বিলিভার্ডিনে তৈরি হয়, এরপরে বিলিরুবিনে পরিণত হয় যেটা হলুদ কালারের। এই বিলিরুবিনটা আবার যকৃতে পৌঁছায়। যকৃতে পৌঁছানোর পরে যকৃত থেকে স্মল ইন্টেস্টাইনে চলে যায়, সেখানে ব্যাকটেরিয়ার সাথে যখন বিলিরুবিনটা মিলিত হয় তখন ইউরোবিলিনোজেন তৈরি হয়। এই ইউরোবিলিনোজেন দুইটা অংশে বিভক্ত হয়, মানে দুইটা অংশে রূপান্তরিত হতে পারে। একটা হলো যে ইউরোবিলিন যেটা ম্যাক্সিমাম হয়, আর কিছু পরিমাণ স্টার্কোবিলিন হয়।
ইউরোবিলিনটা আমাদের ইউরিনের মাধ্যমে চলে যায়, আর সার্কুলেন্টটা আমাদের ফিসিস এক্সক্রিমেন্টের মাধ্যমে আমরা বের করে দিই। এখানে এরিথ্রোপোয়েসিসের যেসব ফ্যাক্টর আছে সেগুলি বলা হয়েছে হাইপক্সিয়া, আয়রন, ভিটামিন বি12, ফলিক অ্যাসিড আর ইন্ট্রিনসিক ফ্যাক্টর। আর হিমোগ্লোবিনের মূলত 3টি কাজ রয়েছে। অক্সিজেন ট্রান্সপোর্ট অর্থাৎ অক্সিহিমোগ্লোবিন হিসাবে পরিণত হয়। দেন কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট, কার্বক্সি হিমোগ্লোবিনের মাধ্যমে হিমোগ্লোবিন কিন্তু কার্বন ডাইঅক্সাইডও পরিবহন করতে পারে আর রক্তের বাফার ক্রিয়া হিসাবেও কাজ করে। মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম থাকে টিস্যুর ভিতরে, লিভারে, স্প্লিন বা প্লিহাতে, বোন ম্যারোতে অথবা অস্থিমজ্জাতে, এরপর লিম্ফ নড যেগুলো আছে সেগুলিতে। এখানে দেখা যাচ্ছে প্রথমে কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলে কার্বনিক অ্যাসিড হচ্ছে। এখান থেকে হাইড্রোজেন আয়ন বা প্রোটনটা এখান থেকে যে অক্সিহিমোগ্লোবিন আছে অক্সিহিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে যখন অক্সিজেনটা ছেড়ে দিচ্ছে। মূলত এই যে অক্সিহিমোগ্লোবিনটা আছে অক্সিহিমোগ্লোবিন থেকে যখন প্রোটনটা আসে তখন অক্সিজেনটা রিলিজ হয়। এটা কিন্তু পুরোটাই হচ্ছে টিস্যুতে, অর্থাৎ টিস্যুতে এভাবে অক্সিহিমোগ্লোবিন থেকে অক্সিজেনটা রিলিজ হয়। আর যেহেতু এখানে কার্বনিক অ্যাসিড ছিল, একটা প্রোটন দিয়ে দেওয়া হয়েছে, তাই এখানে কার্বনিক অ্যাসিড তৈরি হয়েছে, বাইকার্বনেট তৈরি হয়েছে। বাইকার্বনেটটা আবার লাংসে চলে যায়, আর লাংসে যাওয়ার পরে এখান থেকে আবার প্রোটন আয়ন যুক্ত হয়, তারপর আবার কার্বন ডাইঅক্সাইড বা কার্বনিক অ্যাসিড তৈরি হয়, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি হয়। এখানে আমরা আবার অক্সিজেনের প্রবাহটা দেখি। তো এখানে অক্সিহিমোগ্লোবিন ছিল, সেখান থেকে টিস্যুতে অক্সিজেন চলে গিয়েছে। এরপরে হিমোগ্লোবিনটা লাংসে আসার পরে লাংসে অক্সিজেনটা এই হিমোগ্লোবিনে যুক্ত হয়েছে। সেখানে কিন্তু প্রোটন একটা অলরেডি অ্যাভেলেবেল। তো এখান থেকে যখন প্রোটন আয়নটা চলে যায় তখন শুধুই অক্সিহিমোগ্লোবিন থেকে যাচ্ছে।